This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পার্থবাবু, এই যে পরিস্থিতি বাংলাদেশের এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে ভারত রাষ্ট্রের এই মুহূর্তের যে ভূমিকা, যেটা বিমলবাবু খুব সুন্দরভাবে ওটাকে একটা ইয়ে করলেন যে ভারত কী চায় এই উপমহাদেশে। একদিকে যেমন বাংলাদেশ এরকম একটা অশান্ত এবং পরিষ্কার পাকিস্তানের প্ররোচনা, আইএসআইয়ের একটা বিপুল সংখ্যক হচ্ছে তার মনোনিবেশ করা, এই সমস্ত জায়গায় প্রত্যেকটায় ব্যাকফায়ার যেভাবে হচ্ছে, সেটাকে কি বলা যেতে পারে এটা একটা শক্তিশালী ভারতবর্ষেরই একটা প্রতিচ্ছবি আমরা এখন দেখতে পাচ্ছি? হ্যাঁ, যেটা বিমলবাবু বললেন যে ভারতবর্ষ এর আগেও বিভিন্নভাবে আশেপাশের যে সমস্ত দেশগুলিতে তারা কিছু না কিছু ব্যবস্থা নিয়েছে। একটা সম্ভবত বিমলবাবু বোধহয় মিস করে গেছেন, সেটা হচ্ছে 70-এর দশকের প্রথম দিকে শ্রীলঙ্কায় জনতা বিমুক্তি প্রেরণা একটা চরম বামপন্থী একটি দল, তারা তাদের বিরুদ্ধেও কিন্তু ভারতীয় সেনারা গিয়ে অংশ নিয়ে আবার শ্রীলঙ্কার যে তৎকালীন যে ক্ষমতাসীন যে দলটি ছিল তারাতে আবার ক্ষমতা তুলে দিয়েছিল। এখন ভারতবর্ষ যখনই ব্যবস্থা নেবে, প্রথমেই ভারতবর্ষকে দুটো জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে দেশের সমস্যা, সেই দেশের সমস্যাটাকে সমাধান। কেন সমাধান? না, ভারতবর্ষের নিজের যাতে আর সমস্যাটা না বাড়ে এবং ভারতবর্ষের নিজের স্বার্থটা সুরক্ষিত করে। যেমন কিছুক্ষণ আগে বিমলবাবু বললেন যে রাজীব গান্ধী সেনা পাঠানো শ্রীলঙ্কা, এখন সেই শ্রীলঙ্কা চুক্তির অ্যানেক্সার 2H যদি দেখা যায়, তারপরে অন্তত 20 বছর সেখানে মার্কিন সেনাবাহিনীর, মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ, মার্কিন বিমান বাহিনীর কোনো প্লেন শ্রীলঙ্কার কোনো বন্দরে, কোনো বিমানবন্দর থেকে তেল নিতে পারত না উইদাউট দি প্রায়ার ইন্টিমেশন টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যাই হোক, তো এইভাবে হচ্ছে দেশের স্বার্থটাকে সুরক্ষিত করা। এখন সমস্যা হচ্ছে যে সেগুলো 20 বছর, 30 বছর, 40 বছর আগে ঘটেছে, ফলে আজকে 2025-কে দাঁড়িয়েও যে একই রকমভাবে চিন্তা করতে হবে তার তো কোনো অর্থ নেই। স্বাভাবিকভাবে সমস্ত জিওপলিটিক্যাল সিচুয়েশনটাই বদলে যাচ্ছে। এখানে যেমন এই যে গুত্রেস যেমন এসছেন, ইনি বললেন, বিমলবাবুও বললেন এবং আরেকজন যিনি আমাদের সহ প্যানেলিস্ট রয়েছেন দীপ্তিমান বাবু, উনিও বললেন। আর একটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, কেন উনি এসছেন, ওনাকে কেন আরও ছুটে আসতে হলো। সেটা হচ্ছে যে রাষ্ট্রসংঘের একটা শান্তি বাহিনী আছে, পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রসংঘ বিভিন্ন প্রয়োজনে শান্তি বাহিনী পাঠায় এবং বর্তমানে ওই শান্তি বাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পালন করে। মানে এতটাই গুরুত্বপূর্ণ, আমি বলছি যে সিয়েরা লিওনের মতো একটি আফ্রিকার দেশে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে শান্তি বাহিনীর কাজ করার পরে সিয়েরা লিওনের বর্তমানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। ফলে এটাও কিন্তু একটা রাষ্ট্রসংঘের স্বার্থের ব্যাপার আছে বাংলাদেশের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে পয়েন্টগুলো বললেন এগুলো তো আছেই। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষের সমস্যাটা কি। ভারতবর্ষের একটা সমস্যা হচ্ছে এখানে কোনো, আমি অর্থনৈতিক প্রশ্ন আনছি না, কিন্তু স্বার্থের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে যেভাবে আর কি টানা এটা আসছে, যে কিছুক্ষণ আগে দেখছেন আমি ইসরায়েলের, যদি এই কনটেক্সটে না, আবার কনটেক্সটে ভূ রাজনৈতিক জায়গা থেকে যে এই সমস্ত ফিলিস্তিনিদেরকে ডিপোর্ট করার একটা আমেরিকান প্ল্যান আর কি, ছক আর কি নিয়ে খুব এটা ফাঁস হয়েছে, এরকম আলোচনা চলছে যে তাদেরকে সুদান বা সোমালিয়ায় নিয়ে যাওয়া হবে। ঠিক যেরকম আরাকান বিষয়টাকে নিয়েছে, একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে গেলে তাকে কিছু কিছু জায়গায় নিয়ে আসতে হবে, কেননা রোহিঙ্গা সমস্যাটাকে রাষ্ট্রসংঘ এটাকে করছে এবং অন্যরা এটা দিয়ে কে কাকে এখন সাহায্য দেবে, এত বাণিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এই সমস্যাটাকে মেটাতে গেলে অনেকগুলো জায়গা রয়েছে। ভারতের যেটা ইমিডিয়েট যেটা অ্যাটেনশনের ব্যাপার, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা একটা সময় তাদের মানুষের যে লড়াই, তার সঙ্গে আমরা দাঁড়িয়েছিলাম 1971 সালে, সেটা হচ্ছে যে পাকিস্তানের শাসনের আওতা থেকে বেরিয়ে আসা। এখন যেটা হচ্ছে যে এই যে গত অগাস্টে যে ওদের কথায় যে বিপ্লবটা ঘটেছে, সেটা সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আরও অন্যান্য বৃহৎ শক্তির সরাসরি সমর্থন ছিল, কিন্তু সেই ছিদ্র দিয়ে, ওই কালনাগিনী সেই এর গল্পের মতো ছিদ্র দিয়ে বাসর ঘরে ঢুকে পড়েছে কিন্তু আসলে আইএসআই। এবং না হলে আজকে মানে পাকিস্তান থেকে তাদের যে আলাদা করে গেছিল,
সেই দুঃখটা তারা যে ভুলতে পারেনি এতদিন, সেটা আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি। এখানেই একটা বড় প্রশ্ন, যখন জনগণের হাতে সে চাইছে রেজিস্ট্যান্স দিতে এখানে পারছে আমি না। জাস্ট একটা আসছি, এখানে সবচেয়ে বড় ভুলটা কি সেখানে হয়ে তো গেছিল? ভারতের এই জায়গাটা যখন ভারতের আইএসআই না। ঢুকে পড়েছে, এখানে যেটা বড় ভুলটা হয়ে গেছে সেটা হচ্ছে যে 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এলেন, উনি যে ওই যে 1974 সালে উনি যে আওয়ামী লীগটাকে ভঙ্গ করে উনি যে বাকশাল তৈরি করলেন, একদলীয় শাসন করলেন, রাষ্ট্রপতি শাসন করলেন, এই সব জিনিসটা করার জন্যে ওই জন্মলগ্নেই তার যে আঘাতটা এসে গেছিল ওই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে, সেইটা থেকে বাংলাদেশ কিন্তু আলটিমেটলি মানে পুরোপুরি বেরোতে পারেনি, যার জন্য বিভিন্ন সময় আমরা সেনা দেখেছি। এখন এটা কেন হয়েছিল? হয়েছিল এই জন্যে যে যতদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মার্চ 25 থেকে 16ই ডিসেম্বর, ততদিন অবধি কিন্তু মুজিবুর রহমান বাংলাদেশে ছিলেন না। অর্থাৎ সরাসরি স্বাধীনতা যুদ্ধের সময়ের সঙ্গে মুজিবুর রহমানের আত্মিক এবং শারীরিক যোগ সেই সময় ছিল না। তিনি যখন বাংলাদেশে ফিরলেন, তিনি দেখলেন যে তিনি প্রচণ্ড সম্মান পাচ্ছেন, কিন্তু তার সঙ্গে তাজউদ্দিন আহমেদ একই রকম পাচ্ছেন, খন্দকার মুশতাক আহমেদ একই রকম পাচ্ছেন, আসামু আব্দুর রব একই রকম পাচ্ছেন, মানে বিভিন্ন সেই সময় তাদের জাতীয়তাবাদী নেতা যারা ভারতবর্ষে থেকে সেই স্বাধীনতা সংগ্রামটাকে পরিচালনা করেছে, তারাও একই রকমভাবে সম্মান পাচ্ছেন, যেটা কিন্তু মুজিবুর রহমান সেই সময় মেনে নিতে পারেননি। তিনি ওই যে দলীয় শাসনের যে ব্যাপারটা এনে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, তাতে হলো কি বাংলাদেশের যাত্রাপথটা শুরুই হলো একটা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে। দীপ্তিমান বাবু কিছু বলছেন? আমি বিমলদা আসছি। হ্যাঁ দীপ্তিমান বাবু। আমি এখানে একটু কারেকশন করে দেব। যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে গেলেন, তখন তাজউদ্দিন আহমেদ সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন। নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ। হ্যাঁ, আমি আপনাকে বলে দিই। তো তিনি বলেছিলেন যে আমার নেতা এসে গেছে, আমার দায়িত্ব আমি তাকে দিলাম। হ্যাঁ, কিন্তু সেটা তো না না, এক মিনিট। আমি এই কথাটা কেন মনে করিয়ে দিলাম? ইতিহাস যখন বলতে হবে তখন সম্পূর্ণটা বলতে হবে। অর্ধ সত্য ইতিহাস মিথ্যার সমান। সুতরাং শেখ মুজিবুর রহমান ওই কয়েক মাস ছিলেন না, তার অর্থ যে তাকে যদি আপনি তার নেতৃত্বটাকে নিয়ে মেলাইন করেন। না, আমি মেলাইন করছি না, কিন্তু আমি তার মানসিক এটাকে বলছি। তিনি কেন বাকশালটা তৈরি করলেন? তিনি তো না করলে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস আজকে অন্যরকম হতো। এটা তো অস্বীকার করে লাভ নেই। বাকশাল উনি তৈরি করতেন কি করতেন না, করেছিলেন, করতেন না। আমরা একটু ওইদিকে না গিয়ে একটু আজকে, কেন এগুলো নিয়ে চর্চা করতে গেলে অনেকটা অবধি যেতে হবে। আমি জয়প্রকাশ জাস্ট এই প্রসঙ্গেই বলি, জয়প্রকাশ নারায়ণের একবার একটা লেখা পড়েছিলাম, বলছেন যে জেলে বসে শুনছিলাম যে সমস্ত ক্ষমতা শেখ মুজিব হাতে নিচ্ছে, ওর পক্ষে জিনিসটা ভালো হবে না। বাকশাল তৈরি হয়তো গণতন্ত্রের পক্ষে ভালো ছিল না, সেটা পরবর্তীকালে আলোচনা করা যাবে। আমি এটা অন্য কথা বলি, সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস তিনি এলেন এবং তিনি মধ্যস্থতা করবেন কি না। এখন সম্মিলিত জাতিপুঞ্জ কখনো কখনো ভালো ভূমিকাই পালন করে এবং আমরাও তার সঙ্গেই থাকি, কিন্তু আবার কখনো কখনো অন্ধ ধৃতরাষ্ট্রও তো হয়ে যায়। না হলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কিচ্ছু করতে পারেনি, কারণ রাশিয়া হচ্ছে পার্মানেন্ট মেম্বার অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। আবার ইসরায়েল মোটামুটি, হয়তো ইসরায়েলেরও আঘাত যথেষ্ট করেছে এরা, কিন্তু ইসরায়েলও যে পাল্টা একেবারে শেষ করে দিয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ কিচ্ছু করতে পারেনি, কারণ আমেরিকা ফার্মলি দাঁড়িয়ে গেছে ইসরায়েলের পক্ষে। ফলে সম্মিলিত জাতিপুঞ্জ নিজে অনেক কিছু করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। আর একটা বিষয়, আরেকটা কথা মনে রাখতে হবে, তো এখন নতুন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। মধ্যে যদি একটা দুটোয়ালি করে মধ্যস্থতা করে একটা মুখ রক্ষা করা যায়, একটা ব্যাপার আছে। নতুন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। এর এন্টায়ার যে বিশ্ব ব্যবস্থা, তার যে ভাবনা, তার যে ব্যালেন্স অফ পাওয়ার, ওগুলো কোনোটাই উনি কিন্তু মানতে চাইছেন না। ফলে আগামী দিনে ওয়ার্ল্ড সিস্টেমটাই, সেদিন একটা জায়গায় একটা বক্তব্য রাখার সময় বলেছিলাম একটা সেমিনারে, যে গোটা বিশ্ব ব্যবস্থা চেঞ্জ হতে চলেছে কিন্তু। এবং ডোনাল্ড ট্রাম্প যদি এইভাবে চলতেই থাকেন, সবসময় চলছেন না, তিনি প্রথমে সোভিয়েত ইউনিয়নের উপর রাশিয়ার উপর বললেন আমি নিষেধাজ্ঞা আরোপ করব, তারপর আবার বললেন একে যে তোমাকে মানতে হবে, আবার একে বললেন তোমাকে সব অস্ত্র বন্ধ করে দেবো, আবার তিনি ইউক্রেনকে অস্ত্র দিচ্ছেন। ফলে এই ধরনের একটু আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। কিন্তু আগের যারা, তারা যেভাবে
খুব শক্তভাবে বিশ্ব ব্যবস্থাটাকে ধরে রাখতো, যে যেখানে আমেরিকা উপরে থাকবে, ওই যে গ্লোবাল পুলিশম্যানের ভূমিকা বলে গিয়েছিলেন জর্জ বুশ জুনিয়র, যে আমি জর্জ বুশ সিনিয়র, আমি হচ্ছে গ্লোবাল পুলিশম্যান, নিউ ইন্টারন্যাশনাল অর্ডার, সেখানে আমি 1 নম্বরে, বাকি সবাই আমার কথা শুনবে। ওই ইরাক যুদ্ধের সময় মনে পড়ছে তো, সেইটা এতদিন আমেরিকা মেনে এসেছিল। ডোনাল্ড ট্রাম্প ওটাকে চ্যালেঞ্জ করছেন, যেরকম ইউরোপে তিনি ন্যাটোকে বলছেন যে মশাই আপনারা 1%ও প্রতিরক্ষায় খরচ করেন না, আমি সমস্ত টাকা ঢালছি, আপনারা দেশের উন্নয়ন করছেন আর আমার অর্থনীতি ডুবে যাচ্ছে, আপনি যুক্তিটাকে উড়িয়ে দিতে পারবেন না। আবার এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যদি একদিনে গোটা পৃথিবীর সিস্টেমটাকে বদলাতে যান, তাহলে আবার আরেক কেলেঙ্কারি হতে পারে। ফলে এই যে বিশ্ব ব্যবস্থাটা বদলাচ্ছে, আমাদের সেদিকে কিন্তু কড়া নজর রাখতে হবে। তবে এনিহাউ বাংলাদেশে সম্মিলিত জাতিপুঞ্জ কি করতে পারবে বলা খুব মুশকিল, এবং বাংলাদেশে এই সমস্ত যে ভয়ঙ্কর শক্তিগুলো ক্ষমতা দখল করেছে এবং দল গঠন করে তারা ক্ষমতায় আসতে চাইছে, তাদের রক্ষার দরকার আছে। তা নইলে বাংলাদেশ আর একটা সিরিয়া তৈরি হবে, তার সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু ভারতের হবে। তাই ভারতের ভূমিকাকে আমি অন্তত রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে একেবারেই অস্বীকার করতে পারি।